আছো সবাই? আশা করি ভালো আছো। আবারও কেমিস্ট্রি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আমি মোহাম্মদ মাসুদ আলম জনি। যাই হোক, আজকে টপিকটা একটু ভিন্ন ভিন্ন এই কারণে বলবো যে আমাদের এই টপিকটার উপর একটু সবারই ভুল ধারণা আছে। আমাদের সবার একটু ভুল ধারণা আছে। তো এই ভুল ধারণাটাকে কতটুকু সঠিক করা যায় এটারই আছে একটা ক্ষুদ্র চেষ্টা করব, প্রয়াস করব, দেখি কতটুকু সফল হই। আমি যখন 9-10-এ ছিলাম, আমি যখন পরমাণুর গঠন এর সম্বন্ধে একটা মোটামুটি একটা ক্ষুদ্র ধারণা রেখেছিলাম। পরে যখন ইন্টারে উঠি তখন এটা সম্পূর্ণরূপে পাল্টে যায়, এবং ইন্টারের পরে যখন আবার এই জিনিসটাকে বাস্তবে একটা 3 ডাইমেনশনাল চিত্র মাধ্যমে দেখতে পারি। বাস্তবে তো আসলে পরমাণু দেখা সম্ভব না, পরমাণু খুব ক্ষুদ্র, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আরও ক্ষুদ্র। এগুলোকে ওর মধ্যে খুঁজেই পাওয়া খুব টাফ ব্যাপার। আজ পর্যন্ত কিন্তু কেউ একটা ইলেকট্রনকে কখনো স্পট করতে পারে নাই বা নির্দিষ্ট স্থানে তাকে দেখতে পায় নাই। আমরা কিন্তু শুধুমাত্র ধারণা করি। তো আমাদের এই নবম দশম শ্রেণী বা এইচএসসি আমি যাই বলি না কেন, যে আমাদের পড়াশোনাটা অনেকটা বই ভিত্তিক, কিন্তু আমরা আসলে ইমাজিন করতে পারি। আমরা ইমাজিন করতে পারি যে একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন বা নিউট্রন কিভাবে অবস্থান করছে। এই বিষয়ে আজকে সামান্য কিছু কথা বলবো, কিছু জিনিস দেখানোর চেষ্টা করব, যেটা দেখে হয়তোবা পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন বা নিউট্রনের ব্যাপারে তোমাদের ধারণা সামান্য হলেও পাল্টাতে পারে। অনেকে অবশ্য জানতেও পারো, অনেকে দেখেছো জিনিসটা। তবে ক্লাসে বা বোর্ডে যখন আমরা লিখি এই জিনিসগুলা সঠিকভাবে বোঝানো সম্ভব হয় না। ক্লাসে যখন আমরা ক্লাস নেই অথবা মৌখিকভাবে বলি, যেমন যে কোনো একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ব্যাপারে যদি আমি বলি, ক্লাস 9-এ তোমাদের লকডাউনের পূর্বেই মোটামুটি আমার ধারণা তৃতীয় অধ্যায় সব সেকশনে শেষ হয়েছিল। যারা 10-এ আসো তা তো গত বছরে এটা কমপ্লিট করা হয়েছে। তা এখন আমি যদি যে কোনো একটা মৌলিক পদার্থের ব্যাপারে বলি, তোমরা কি করবা? তার ইলেকট্রন বিন্যাস সাথে সাথে করে ফেলবা, ঠিক আছে? ইলেকট্রন বিন্যাস সাথে সাথে করবে কেন? কারণ তোমরা পারমাণবিক সংখ্যার ব্যাপারে খুব ভালো নলেজ রাখো এখন। আর এসএসসি লেভেলে আমার মনে হয় যে 1 থেকে 30-এর মধ্যেই সব সময় মৌলিক পদার্থের ইলেকট্রন বিন্যাস আসে, বা কোশ্চেনের মধ্যে কখনোই 1 থেকে 30-এর বাইরে কোনো মৌলিক পদার্থের ব্যাপারে কোনো প্রশ্ন আসে না ইলেকট্রন বিন্যাস বা অবস্থান ভিত্তিক। তবে নিজে জানার জন্য বা ভালো প্র্যাকটিসের জন্য তোমরা 1 থেকে 50 বা 54 পর্যন্ত এই পর্যন্ত তোমরা প্র্যাকটিস করতে পারো ভালোভাবে। তাহলে তোমাদের মোটামুটি ইলেকট্রন বিন্যাস, পরমাণুতে মৌলিক পদার্থের পর্যায় সারণীতে মৌলিক পদার্থের অবস্থান নির্ণয়ের ব্যাপারে একটা সলিড ধারণা চলে আসবে। তো আসলে বেশি কথা হয়ে যাচ্ছে, আমি এখন মূল টপিকের মধ্যে আসি যে আজকে আমরা করবোটা কি। আজকে পরমাণুর ভিতরে ইলেকট্রনের অবস্থান, অরবিটালের শেপ, এই বিষয়ে আমি কিছু কথা বলবো। গতানুগতিক পড়ার মধ্যে না, আজকে আমি যেই টপিকটা তোমাদেরকে পড়াচ্ছি এই টপিকে হয়তোবা তোমরা পরীক্ষাতে কোনো নাম্বার কমন পাবা না, তবে কেমিস্ট্রি জানার জন্য, পরমাণুর গঠন জানার জন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমি যে কোনো স্টুডেন্টকে বলি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে, তাহলে সে কি করবে? তাহলে সে এই কাজটা করবে, অ্যালুমিনিয়াম লিখবে, পারমাণবিক সংখ্যা 13 লিখবে, পারমাণবিক সংখ্যা লেখার সাথে সাথে সে ইলেকট্রন বিন্যাস করে ফেলবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। এই জিনিসটা এখন আর কোনো স্টুডেন্টের জন্য তেমন কঠিন কাজ না। এটা কিন্তু তোমরা সহজেই করতে পারো, এটা সহজেই করতে পারো। ক্লাস 9-এ অথবা ক্লাস 10-এ যেই সময়টা এখন তোমরা পার করছো, এই সময় আমার মনে হয় এই ধরনের ইলেকট্রন বিন্যাস করাটা কারোর পক্ষে অসম্ভব কিছু না। কিন্তু যখন আমি এটা চিত্র আঁকতে বলি, যখন আমি এটা চিত্র আঁকতে বলবো, তখন তোমরা সাধারণত কি করো? তখন তোমরা সাধারণত এই ধরনের একটা চিত্র আঁকো, এই ধরনের একটা চিত্র আঁকো। মাঝখানে নিউক্লিয়াস এবং তার চারপাশে ইলেকট্রন আবর্তন করছে। আবারও বলছি, এখানে মাঝখানে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকবে এবং তার চারিদিকে ইলেকট্রন আবর্তন করছে। এবং আমাদের মাথার মধ্যে কিন্তু একটা বদ্ধমূল ধারণা থাকে, আমাদের মাথার মধ্যে এই ধরনের একটা ধারণা থাকে যে পরমাণুর মাঝখানে নিউক্লিয়াস থাকে, প্রোটন এবং নিউট্রন আছে, এবং একে আবর্তন করে ইলেকট্রন চারিদিকে ঘুরছে বিভিন্ন শক্তি স্তরে। প্রথম শক্তি স্তরে 2টা দেখতেই পাচ্ছ, পরের শক্তি স্তরে 8টা, এভাবে, এবং তারপরে শক্তি স্তরে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 3টা ইলেকট্রন। কিন্তু আসলে কি পরমাণুর গঠন এমন? পরমাণুর গঠন কিন্তু আসলে এমন না যে এভাবে একের পর এক শক্তি স্তর তোমরা যা দেখতে পাচ্ছ, পরমাণুর মধ্যে আসলেই ইলেকট্রনগুলো এভাবে আবর্তন করে না। পরমাণুর মধ্যে ইলেকট্রন সমূহ শক্তি স্তরের মধ্যে না, উপশক্তি স্তর বা অরবিটালের মধ্যে অবস্থান করে। আমরা অরবিটালের ব্যাপারে মোটামুটি একটা নলেজ রাখি এখন, তারপরে আমি এই ক্লাস নিচ্ছি। আমি আগে যদি এই জিনিসটা বলতাম তো একটু ডিফিকাল্ট মনে হতো। তো এই জিনিসটা সরাসরি ক্লাসের মধ্যে দেখানো সম্ভব হতো না।
এখন যেহেতু আমরা অনলাইনে আছি, ভিডিওর মাধ্যমে ক্লাস উপস্থাপন করছি, এই জিনিসটা এখন সামান্য হলেও তোমাদের দেখানো সম্ভব। তো এখন অ্যালুমিনিয়ামের গঠন যেটা বলছিলাম, যে অ্যালুমিনিয়ামের চারপাশে ইলেকট্রন আবর্তন করছে, অ্যালুমিনিয়ামের চারপাশে ইলেকট্রন আবর্তন করছে। প্রথম শক্তি স্তরে 2টা, তারপরে শক্তি স্তরে 8টা, তারপরে শক্তি স্তরে 3টা। প্রকৃতপক্ষে আবর্তনটা কিন্তু মোটেও এমন না, কিন্তু পরীক্ষাতে খাতার মধ্যে আমরা যখন অ্যালুমিনিয়ামের ডায়াগ্রাম আঁকি, ডায়াগ্রাম আমাদেরকে এভাবে আঁকতে হবে, এভাবে ছাড়া আমরা ডায়াগ্রাম আঁকতে পারবো না। তো আসলে অ্যালুমিনিয়াম বা অন্য যে কোনো মৌলিক পদার্থ বলি না কেন, এর মধ্যে ইলেকট্রন সমূহ কিভাবে অবস্থান করছে, ইলেকট্রন সমূহ কিভাবে অবস্থান করছে, কিভাবে নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করছে, এটা আসলে অরবিটালের শেপের উপর ডিপেন্ড করে। এস, পি, ডি, এফ, এখানে যদিও ডি এবং এফ নাই, এই এস, পি, ডি, এফ অরবিটালের শেপের উপর ডিপেন্ড করবে যে কিভাবে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করছে। সেই বিষয়ে আজকে কিছু তথ্য দেখাবো। তাহলে শুরু করি এবার। এখন আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে হাইড্রোজেন থেকে নিয়ন পর্যন্ত কিভাবে মৌলিক পদার্থের মধ্যে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন সমূহ আবর্তন করে এর ব্যাপারে একটু সামান্য ধারণা দিতে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখন এখানে দেখাচ্ছে যে লাল ডটটা যে দেখছো, ছোট লাল ডটটা, এটা হচ্ছে নিউক্লিয়াস, হাইড্রোজেনের নিউক্লিয়াস। আমরা হাইড্রোজেন থেকে শুরু করি, যে ছোট লাল ডটটা এটা হাইড্রোজেনের নিউক্লিয়াস, এবং হাইড্রোজেনের নিউক্লিয়াসের চারপাশে একটি ইলেকট্রন আবর্তন করছে। আমরা জানি যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে আবর্তন করে। তবে আমাদের যে ধারণা যে হাইড্রোজেন নিউক্লিয়াসের চারপাশে এই গোল রিং বরাবর আবর্তন করে, এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। হাইড্রোজেন নিউক্লিয়াসের চারপাশে তরঙ্গের মতো আবর্তন করে, তরঙ্গের মতো। এই তরঙ্গটা 120 ডিগ্রি কোণে তৈরি করে, এবং এর মাধ্যমে আমাদের কোণ জানতে হবে না, 9-10-এ আমাদের কোণ জানতে হবে না। তবে এই ব্যাপারটা আমাদেরকে খুব ভালো ধারণা রাখতে হবে যে হাইড্রোজেন নিউক্লিয়াসের চারপাশে তরঙ্গের মতো আবর্তন করে। হ্যাঁ, আমরা যদি তরঙ্গের মাথাগুলোকে একত্রিত করে একটি বৃত্ত কল্পনা করি, তখন সেটাকে আমরা শক্তি স্তর বলি, যে এই স্তরের মধ্যেই ইলেকট্রনটি আবর্তন করছে, একটি ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে আবর্তন করছে। কিন্তু এই আবর্তনটা মোটেও বৃত্তাকার না, এটা তরঙ্গের মতো। বড় ক্লাসে গেলে, হায়ার ক্লাসে গেলে তোমরা এই ব্যাপারে আরো ভালো ধারণা রাখতে পারবা। এরপরে যদি মনে করো যে হাইড্রোজেন থেকে আমরা একাধিক ইলেকট্রন বিশিষ্ট মৌলিক পদার্থের দিকে আগাই, হাইড্রোজেনের পরে যদি আমি হিলিয়ামের দিকে আগাই, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কি ছিল? 1s2। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস ছিল 1s2, অর্থাৎ এর মধ্যে দুটি ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে আবর্তন করে, এবং এস অরবিটালে, প্রথম শক্তি স্তরের এস অরবিটালেই এখানে দুটি ইলেকট্রন আবর্তন করবে। এই দুটি ইলেকট্রন কিন্তু পরস্পরকে কখনো টাচ করবে না, একটি একটির সাথে আসবে না। তবে ওই এস অরবিটালে ওই গোলকের মধ্যেই চারপাশে এ আবর্তন করতে থাকবে, এবং এ কৌণিক গতিতে, আমরা কৌণিক ভরবেগের ব্যাপারে পড়েছিলাম বোরের মতবাদে, তো এই কৌণিক গতিতে এ নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকবে এবং কখনোই একজন একজনকে টাচ করবে না। এরপরে লিথিয়াম, যে লিথিয়ামে আসবো, আমরা জানি লিথিয়ামের শক্তি স্তর 1s2, 2s1, তার মানে দ্বিতীয় এস অরবিটালের আবির্ভাব ঘটে। যেই মুহূর্তে দ্বিতীয় এস অরবিটালের আবির্ভাব ঘটছে, প্রথম এস অরবিটালটা, প্রথম শক্তি স্তর, এটা ছোট। দ্বিতীয় এস অরবিটালটা যখন আসবে 2s, তখন এটা গোলকই হবে, কিন্তু একটু আকৃতিতে বড় হবে, তুলনামূলকভাবে আকৃতিতে বড় হবে। এটা কিন্তু গোলক, ওর চাইতে বড়, এবং একই গতিতে যেমন হিলিয়ামের মধ্যে ঘুরতো অথবা হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন ঘুরতো, একইভাবে এই গোলকের চারপাশে ইলেকট্রন ঘোরা শুরু করবে। হাইড্রোজেন, হিলিয়াম, এখানে এস অরবিটাল থাকবে, লিথিয়াম, বেরিলিয়াম, এই দুটোতে শুধুমাত্র এস অরবিটাল থাকবে, এবং গোলকের মধ্যে প্রথমে একটি ছোট গোলকের মধ্যে, তারপর একটি বড় গোলকের মধ্যে তরঙ্গাকারে এটি চারিদিকে আবর্তন করবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ইলেকট্রন মোটেও বৃত্তাকার কক্ষপথে ঘুরছে না, এই তরঙ্গের মতো একটি নির্দিষ্ট কোণ তৈরি করে এটা নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করছে। কিন্তু নিউক্লিয়াসের চারিদিকে এটা আবর্তন করবে। এরপরে আবির্ভাব ঘটে পি অরবিটালের, এরপরে আবির্ভাব ঘটবে পি অরবিটালের। পি অরবিটালের আমরা জানি পি অরবিটালের 3টি অংশে বিভক্ত করা, পি এক্স, পি ওয়াই, পি জেড। আমরা চিত্রের মধ্যে পি অরবিটালের উপরে এবং নিচে যে অংশটাকে দেখি, এটাকে বলা হচ্ছে লোব, পি অরবিটালের লোব। পি এক্স অরবিটালের দুটি লোব আছে, একটি উপরে একটি নিচে, অথবা আমি ডান বামও চিন্তা করতে পারি। এখানে যখন আমি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরনে আসলাম, বোরনে একটি ইলেকট্রন পি অরবিটালে অবস্থান করে, পি এক্স অরবিটালে। তো পি এক্স অরবিটালে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে পি এক্স অরবিটালে ইলেকট্রনটি কিভাবে নিউক্লিয়াসের চারিদিকে একটা উপবৃত্তাকার কক্ষপথে অবস্থান করছে। উপবৃত্তাকার কক্ষপথ বলাটা ভুল হবে, উপবৃত্তাকার পথে নিউক্লিয়াসের চারিদিকে এটি আবর্তন করছে। এরপরে কার্বনের মধ্যে গেলে সেখানেও মনে করো যে একটি অরবিটাল আছে পি ওয়াই।
পি ওয়াই এর একটি লোবের মধ্যে ইলেকট্রন আবর্তন করবে। একইভাবে তারপর কার্বনের পরে যদি আমি নাইট্রোজেনে যাই, নাইট্রোজেনে গেলেও এখানে একটি লোবের মধ্যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করবে, কিন্তু এগুলো মোটেও বৃত্তাকার না, এরা উপবৃত্তাকার। এবং এরপর থেকে যখন কার্বনের পর আমরা অক্সিজেন, নাইট্রোজেনের পরে অক্সিজেন, তারপর ফ্লোরিন, এভাবে আমরা ধীরে ধীরে আগাতে থাকবো। আবার পি এক্স অরবিটালের বিপরীত দিকে আরেকটি লোবের আবির্ভাব ঘটবে এবং এর চারিদিকে ইলেকট্রন আবর্তন করতে থাকবে। তখন কিন্তু আমরা পি এক্স অরবিটাল বইয়ের মধ্যে যেভাবে দেখেছি, বইয়ের কিন্তু প্রথম পেজের মধ্যেই তৃতীয় অধ্যায় একটু চিত্র দেওয়া আছে, একটু সামান্য আইডিয়া দেওয়া আছে। সেখানে আমরা দেখতে পারি যে পি অরবিটালে কিভাবে ইলেকট্রন থাকতে পারে। পি এর যে চিত্র, একটা ডাম্বেল আকৃতি চিত্র উপর থেকে নিচ পর্যন্ত এখানে আমরা ক্লিয়ারলি সেখানে দেখতে পারি। তবে প্রথমে পি এক্স অরবিটালে একটি ইলেকট্রন প্রবেশ করবে, তারপর পি ওয়াই অরবিটালে একটি ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে পি জেড অরবিটালে একটি ইলেকট্রন প্রবেশ করবে, যেটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। বোরন, কার্বন, নাইট্রোজেন, এই তিনটিতে একটি করে প্রথমে ইলেকট্রন প্রবেশ করবে। তারপর যখন আমরা অক্সিজেনে যাব, অক্সিজেনে তখন পি এক্স অরবিটালে দুটি ইলেকট্রন প্রবেশ করবে। অক্সিজেনে যখন যাবা তখন পি এক্স অরবিটালে দুটি ইলেকট্রন প্রবেশ করবে। দুটি ইলেকট্রন পি এক্স অরবিটালের উপরের এবং নিচের লোবের মধ্যে এরা একটা উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করতে থাকবে। চিত্র অনুযায়ী দেখতে পাচ্ছ একটা উপবৃত্তাকার কক্ষপথে এরা আবর্তন করতে পারবে। এভাবেই যদি আমি ফ্লোরিনের দিকে আগাই বা নিয়নের দিকে আগাই, একটি করে উপবৃত্তাকার কক্ষপথ যুক্ত হতে থাকবে। একইভাবে নিয়নে পি এক্স, পি ওয়াই, পি জেড প্রতিটি অক্ষের মধ্যে, পি এক্স, পি ওয়াই, পি জেড, টু পি এক্স, টু পি ওয়াই, টু পি জেড, এর প্রতিটি অক্ষের মধ্যে দুটি করে ইলেকট্রন অবস্থান করবে এবং নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করবে। কিন্তু এটা কখনোই বৃত্তাকার কক্ষপথে হচ্ছে না, কিন্তু এটা গোলকও হচ্ছে না। যখন পি অরবিটালে অবস্থান করবে তখন গোলক এর মধ্যে তা আবর্তন করবে না, তা ডাম্বেলের এই যে লোব বললাম, উপরের অংশ নিচের অংশ, এই লোবের মধ্যে ইলেকট্রন আবর্তন করবে। তা এভাবেই আমরা হাইড্রোজেন থেকে নিয়ন পর্যন্ত মোটামুটি, অর্থাৎ এস অরবিটাল এবং পি অরবিটাল পর্যন্ত আমরা একটা মোটামুটি ধারণা লাভ করতে পারি। এরপর আসে যদি ডি অরবিটাল থাকে তাহলে কেমন হবে। যদি ডি অরবিটাল থাকে তাহলে এই ইলেকট্রনের ঘূর্ণনটা কেমন হবে। যদি ডি অরবিটাল থাকে তাহলে অবশ্যই ডি এর যে জটিল গঠন সেই ভিত্তিতে ইলেকট্রনের আগমন ঘটবে। আমরা স্ক্যান্ডিনিয়ামের গঠনটা দেখতে পারি। তোমরা এখানে দেখো, স্ক্যান্ডিনিয়ামের গঠন থেকে আমরা মোটামুটি ডি অরবিটালে কিভাবে অবস্থান করে ইলেকট্রন এই ব্যাপারে একটু সামান্য ধারণা আনতে পারবো। তো চিত্রের মধ্যে দেখো তোমরা এখানে যে প্রথমে তিনটা অক্ষ দেওয়া আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, যেভাবে লম্বভাবে তারা অবস্থান করে সে ব্যাপারে ধারণা দিচ্ছে। প্রথমে এস অরবিটাল 1s, যেখানে দুটি ইলেকট্রন থাকে। স্ক্যান্ডিনিয়ামে তোমার সাধারণভাবে ইলেকট্রন বিন্যাস করে দাও, শেষ পর্যন্ত দেখবা 4s2 3d1 গঠন পাবা, কিন্তু সবার আগে আসে 1s2, তারপরে 2s2। এখানে দুটি দুটি করে মোট 4টে ইলেকট্রন থাকবে। একে একে মনে করো পি অরবিটালের আগমন ঘটবে, পি এক্স, পি ওয়াই, পি জেড। পি এক্স অরবিটালটা এক্স অক্ষ বরাবর, পি ওয়াই অরবিটালটা লম্বভাবে, এভাবে তারা আসবে। তারপরে পি জেড, এরপরে 3s অরবিটালের আগমন ঘটবে। কোথাও কিন্তু কোনো বৃত্তাকার পথ দেখা যাচ্ছে না, কোথাও কিন্তু কোনো বৃত্তাকার পথ নেই। সবগুলো অরবিটালের মধ্যে কিন্তু তাদের যে নির্দিষ্ট শেপ, যে আকৃতি, যেমন এস অরবিটাল হচ্ছে গোলক আকৃতি, পি অরবিটাল হচ্ছে ডাম্বেল আকৃতি, এভাবে কিন্তু তারা আসছে। পার্থক্য শুধু একটাই, যে শক্তি স্তর বাড়ার সাথে সাথে উপশক্তি স্তরের আকারটাও ধীরে ধীরে বাড়ছে। আবারও বলছি, শক্তি স্তর বাড়ার সাথে সাথে উপশক্তি স্তরের আকারটাও ধীরে ধীরে বাড়ছে। 2s এবং 2p, যে শক্তি স্তরটা ছিল, উপশক্তি স্তর 2s এবং 2p, এই অরবিটাল গুলো যে ছিল, এই অরবিটাল গুলোর আকৃতি যত ছোট ছিল, 3s এবং 3p এর আকৃতি কিন্তু তার তুলনায় অনেক বড়। একইভাবে যখন ডি অরবিটাল আসবে, তোমরা দেখতে পাচ্ছ ডি অরবিটালের গঠন জটিল, dxy, dyz, dzx গঠন জটিল। এগুলো কিন্তু নিউক্লিয়াসের চারিদিকে অবস্থান করা শুরু করবে এবং এরই চারিপাশে ইলেকট্রনের একটি আবর্তন তৈরি হবে। যে আবর্তনটাকে সবসময় আমরা যখন বই পড়ি বা পরীক্ষার খাতার মধ্যে লিখি, চিন্তা করি যে এটি একটি বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। এটি মোটেও বৃত্তাকার কক্ষপথে ঘুরছে না। ইলেকট্রন সবসময় একটি তরঙ্গ আকৃতি বলা যায়, বা উপবৃত্তাকার কক্ষপথ বা কৌণিক বেগে নিউক্লিয়াসের চারিদিকে এরা ঘূর্ণায়মান অবস্থায় থাকবে। তো আশা করব এই ভিডিওটি দেখার পরে, এই ক্লাসটি করার পরে তোমাদের পরমাণুর গঠনের ব্যাপারে সামান্য হলেও তোমাদের ধারণা তৈরি হবে যে একটা নিউক্লিয়াসের চারপাশে কিভাবে ইলেকট্রন সমূহ আবর্তন করতে পারে।
ঠিক আছে? তো যত বড় ক্লাসে উঠবা তোমরা আসলে আগে আরো এর ব্যাপারে খুব ভালো ধারণা লাভ করতে পারবা। ক্লাস 9-10-এর জন্য মোটামুটি এই ধারণাটা তোমাদের যথেষ্ট। এবং পরীক্ষার খাতা আবার যখন তোমরা ছবি আঁকবা কখনোই কিন্তু আবার এই ধরনের যেই ছবিগুলো আমরা এখানে দেখলাম এই ধরনের ছবি আঁকার চেষ্টা করবা না। এই ধরনের কখনো ছবি আঁকার চেষ্টা করবে না। এগুলো 3 ডাইমেনশনাল ছবি, ত্রিমাত্রিক ছবি আমরা খাতার মধ্যে কখনো আঁকতে পারবো না। তবে দেখার জন্য এবং বোঝার জন্য এই জিনিসটা মোটামুটি আমাদের কি বলে যে আমাদেরকে এটা সমর্থ করবে যে আমরা কিভাবে পরমাণুর গঠনটা আমরা আয়ত্ত করতে পারি। তাহলে ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই। আশা করি ক্লাস থেকে তোমরা কিছু গ্রহণ করতে পেরেছো। আমি চেষ্টা করব পরবর্তীতে এই ধরনের কিছু ইনফরমেশন ভিত্তিক ক্লাস নেওয়া, যেটা আমাদের সিলেবাসের অন্তর্গত না হলেও আমাদেরকে বই এবং আমাদের পাঠ আয়ত্ত করতে আমাদেরকে সাহায্য করবে। ঠিক আছে, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।